গুম ও বিচার বহির্ভূত হত্যা বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের পক্ষে সই করলেন ডক্টর ইউনূস। বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানালেন বিএনপি মহাসচিব। এবং বন্যা আক্রান্ত 11 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 52, ফেনীতে উন্নতি হলেও বন্যা পরিস্থিতির অবনতি নোয়াখালী ও লক্ষ্মীপুরে। স্বাগত দিচ্ছেন সকালের সংবাদের সঙ্গে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। জোরপূর্বক অন্তর্ধান বা গুম হওয়া থেকে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে এই সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই চুক্তিতে স্বাক্ষর করেন। সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান গণমাধ্যমকে তথ্য জানান। তিনি বলেন, কালো টাকা সাদা করার বিধি এবং রীতি বন্ধ করে দেওয়া হবে, আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অর্থ পাচারের বিরুদ্ধে যা যা দরকার সকল ব্যবস্থা গ্রহণ করবে সরকার। হজের খরচ কমিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলেও জানান তিনি। সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে এমন কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কির সঙ্গে বৈঠকে আমির খসরু বলেন, দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায়, এসব বিষয়গুলো রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সম্পর্ক অর্থনৈতিক, পলিটিক্যাল, যেটাই হোক, সাংস্কৃতিক যেটাই হোক, সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটার উপকারিতার উপরে, বাংলাদেশের দেশের উপকারিতার উপরে। এর বাইরে তো আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে, আমার দেশের জনগণের ক্ষতি করে, দেশের ইন্টারেস্টের ক্ষতি করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অসুবিধা করে কোনো সম্পর্ক কারোর সাথে হতে পারে না। সুতরাং এইটা রাশিয়ার দলে অ্যাপ্লাই করি ইকুয়ালি। থ্যাংক ইউ। অতিবৃষ্টি ও উজানের পানির ঢলে বাংলাদেশে সৃষ্টি হওয়া বন্যায় আক্রান্ত 11 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 52 জনে ঠেকেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 58 লাখ ছাড়িয়েছে। নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে ফেনীর বিভিন্ন এলাকায় পানি ধীরে ধীরে কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রতিনিধিদের দেয়া তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দী নোয়াখালীর বাসিন্দারা। অল্প কিছু এলাকাতে পানি কমলেও বৃষ্টির কারণে একবারে সরছে না বন্যার পানি। এখনও তলিয়ে আছে জেলার পথঘাট ও মানুষের বসতবাড়ি। আর ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছেন বেশিরভাগ মানুষ।
আমার মারে মাত্র আশ্রয়কেন্দ্রে রাখিয়েছে, এখন 19টা ফ্যামিলি এই বাড়ির থেকে এই গ্রামের থেকে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। পানি এসে দরিয়া সাগরে বাসতাম আছে, গরু লই গোতান লই ছোট হুলান ছাবা লই গড় হড়ি রয়েছে, কোনো রকম তিনি দুগা খাই জীবন বাঁচাইতাম আছি আরই। কষ্ট করে রান্না বান্না করতেছে, ওর তো ঘরের ভিতরে পানি ঢুকতে গেছে, তো আমরা কি করবো? আমরা তো আজ 15 দিন পানি এসে গেছে, আমরা তো করতে পারছি না। আমার এই চলতেছে এখন 72। আমার জীবনে বহু তুফান কত কিছু দেখছি, বহুত বন্যা দেখছি, এই ধরনের বন্যা আমার জীবনে আমি তবে ফেনীর বেশিরভাগ এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমার সাথে সাথে বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও পানিতে তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই এখনও ফিরতে পারেনি ঘরে। আমরা আসলে কখনো এরকম বন্যা দেখি নাই, খুবই ভয়াবহ এবং খারাপ পরিস্থিতি। ছোট বাচ্চাদেরকে নিয়ে এবং গর্ভবতী মহিলাদেরকে নিয়ে এই ক্যাম্পে যারা আছে অনেক কষ্টে আছে। বহুত পানি, আমরা আশা চাই না, মনে করছি কি পানি কমবো, আমরা এই জায়গা থাকবো, বাধ্যগত ওই আমরা এই জায়গায় বসবাস করতেছি। ওনাদের খাওয়া দাওয়া যে ব্যবস্থা বা ওনাদের স্বাস্থ্য যে ব্যবস্থাগুলো, মেডিকেল কোনো টিম আমাদের এখানে নেই, বা বেসরকারিভাবে কোনো মেডিকেল টিম আমাদের এখানে কোনো সেবা সহযোগিতা এত আমরা পাচ্ছি না, ততটুকু আমাদের প্রয়োজন। কুমিল্লায় গোমতী নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়িচংয়ে ঘরবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। এদিকে ডাকাতিয়ার পানি বাড়ায় মনোহরগঞ্জে বেড়েছে বন্যার পানি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের একটি দল। গতকাল সেগুন বাগিচার দুদকের প্রধান কার্যালয়ে যান তারা। অপরদিকে একই সময়ে কার্যালয়ের গেটে দুদক চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এমাজউদ্দিন মজুমদার নামে এক প্রবাসী। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি সহ অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সেসব বিষয় নিয়ে আজ দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের একটি দল। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সামনে হাসনাত আবদুল্লাহ জানান, তাদের নামে অনেক জায়গায় চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে কিছু চক্র। এদেরকে আইনের আওতায় আনা সহ বেশ কিছু সুপারিশ পেশ করা হয়েছে দুদক চেয়ারম্যানের কাছে। সমন্বয় পরিচয়ে বা আমাদের সিগনেচার নকল করে মামলা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের পরিচয় ব্যবহার করে যেহেতু তাদের স্বার্থ হাসিল করতে পারছে না, আমাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা দেখছি, বা আমাদের আন্দোলনটিকে বিতর্কিত করার অভিপ্রায়ে আমরা দেখছি আমাদের বিভিন্নভাবে আমাদের নাম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আমাদের লিগ্যাল কোনো অথরিটি নেই, বা আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধারও এখতিয়ার আমরা রাখি না। আমরা কাউকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়ারও আমরা এখতিয়ার রাখি না। সিস্টেমের মতো করেই চলবে। আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি। এ সময় সার্জিস আলম বলেন, বিগত সরকারের সুবিধাভোগী অনেক প্রভাবশালীর নামে মামলা হচ্ছে। এসবের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দুদক দিয়ে এই কাজটি এখন আসলে করানো হবে, যেটা আমরা দেখেছি অতীত এই কাজগুলো করানো হয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান দিয়ে, এর মধ্যে দুদকের একটি। আমরা জাস্ট দুদককে স্পষ্ট ভাষায় জানাতে এসেছি আমাদের জায়গা থেকে যে আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে 16 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গিয়ে যে একটি গণঅভ্যুত্থান ঘটিয়েছি, এই গণঅভ্যুত্থান আসলে এই স্পিরিট ধারণ করে না যে কাউকে আসলে মিথ্যা মামলা দেওয়া হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম কোনো কারণে, কিংবা কোনো একটি চাঁদাবাজি করা হবে রাজনৈতিক পরিচয় দেখিয়ে, কিংবা চাঁদাবাজি করা হবে একটি হুমকি দিয়ে। যে কাজগুলো বিগত 16 বছর হয়েছিল, সেই কাজগুলোর যদি অন্য একটি গোষ্ঠী আবার রিপিটেশন ঘটায়, তাহলে দিন শেষে আমাদের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে এই কাজগুলো সাংঘর্ষিক। অপরদিকে দুদকের মূল ফটকের বাইরে চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এমাজউদ্দিন মজুমদার নামের এক প্রবাসী যুবক। গত 20 আগস্ট চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এমাজ। আমি মনে করি বাংলাদেশের সংবিধান অনুসারে তার দায়িত্ব এবং কর্তব্যে অবহেলা আছে, এটা বলে আমি হাইকোর্ট থেকে লিগ্যাল নোটিশ জারি করেছিলাম। আমি সসম্মানে ওনার পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু উনি নেননি। এটা আমাদের ব্যর্থতা। চেয়ারম্যান পদত্যাগ না করলে রবিবার থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই প্রবাসী। সুতরাং রবিবারে আবার আসবো, দেখা হবে। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চিকিৎসা সেবায় এশিয়া মহাদেশে অনুকরণীয় হতে বদ্ধপরিকর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এমনটাই জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক ডক্টর
ও সহযোগী অধ্যাপক ডক্টর খালিদ মাহমুদ শাকিল। তিনি বলেন, বৈষম্যের দেয়াল ভেঙে যে নতুন বাংলাদেশের দ্বার উন্মোচিত করেছে শিক্ষার্থীরা, তাদের সম্মানে এই চিকিৎসা সেবায় বিপ্লব ঘটাতে প্রস্তুত তারা। শাহরিয়ার মাসুমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতের বিপ্লব। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট 1972 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি কালের বিবর্তনে এখনও দেশের সবচেয়ে বড় শিশু হাসপাতাল হিসেবে টিকে আছে। তবে সেবার মান নিয়ে বিগত সময়ের সকল অভিযোগের পাঠ চুকিয়ে নতুন করে ঢেলে সাজাতে চান নতুন দায়িত্বপ্রাপ্তরা। ডক্টর খালিদ মাহমুদ শাকিল বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দায় বাড়িয়ে দিয়েছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো কিছুদিন আগে, এখনও চলছে, চলমান। হাজার হাজার আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা এনেছে 5ই আগস্ট। এটা কিন্তু আমাদের বিভিন্ন সেক্টরকে নাড়া দিয়েছে এবং আমরা যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছি, আমি গতকালকে সচিবালয়ে আমি ঘুরে এসেছি, প্রত্যেকের মধ্যে একটা দেখলাম উদ্দীপনা যে এখানে ভালো কিছু করতে হবে। 71-এ দেশ স্বাধীন হলেও স্বৈরশাসকের কবলে তিলে তিলে বাক স্বাধীনতাও হারিয়ে ফেলেছিল প্রতিটি মানুষ। একইভাবে সব সেক্টরকেই জিম্মি করা হয়েছিল। বর্তমানে শিক্ষার্থীরা সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ গড়ার আশা জাগিয়েছে বলেও মন্তব্য তার। আমরা দায়িত্ব পেয়েছি এবং আমরা নতুন বাংলাদেশও দেখতে পাচ্ছি এবং আমরা এখন কাজ করতে পারবো। এখানে আমাদের অনেক উন্নয়নের অনেক ব্যাপার আছে। শিশু হাসপাতালকে আমরা এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাসপাতাল এবং আমি মনে করি পৃথিবীর বুকে, এবং এই হাসপাতালেই পেডিয়াট্রিক একটা বড় হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করবে ইনশাল্লাহ। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত এবং স্মার্ট সেবা নিশ্চিত করার প্রক্রিয়া এগিয়ে চলছে বলেও জানান ডক্টর খালিদ। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক চেয়ারম্যান পলাতক গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা SM আনিসুজ্জামান কর্মকর্তাদের নানা অনিয়ম ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা ন্যায্য দাবি আদায়ে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন শুরু করে দুপুরের পরে BIFFL ভবন ঘেরাও করা হয়। এ সময় বক্তারা জানান, বিগত অবৈধ স্বৈরাচারী সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানের আশীর্বাদ পুষ্ট পলাতক গভর্নর আব্দুর রউফ তালুকদারের মাধ্যমে দেশে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান BIFFL ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারাও ক্ষতিগ্রস্ত ও নানা হয়রানির শিকার হয়েছে। উদ্যোক্তাদের কোনো সুযোগ সুবিধা না দিয়ে উল্টো চাপ সৃষ্টি করে মামলা দিয়ে হয়রানি করা হতো। কুমিল্লার নাঙ্গলকোটের দাসনাইপাড়া গ্রামের বন্যার পানিতে মৎস্যচাষী মহসিন মোল্লার 5টি পুকুরের মাছ ভেসে গেছে। মহসিন মোল্লা জানান, দীর্ঘ 20 বছর যাবৎ মাছ চাষ করছেন তিনি। এবারে বন্যার পানিতে তার পুকুরের সব মাছ ভেসে যায়। ব্যাংক ঋণ করে মাছ চাষ করে এখন বিপাকে তিনি। তাই ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত এই মাছ চাষির। যদি উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ক্ষতিগ্রস্ত খামারিরা লিখিতভাবে আবেদন করলে তাদের সহযোগিতা করবে মৎস্য বিভাগ। আমার বিষম ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমি মাছ চাষি, আমি দীর্ঘদিন ধরে চাষবাস করি, যেমন তেলাপিয়া, ফাঙ্গাস, রুই, মিরকা, কাতল। আমি এই বন্যার কারণে আমার বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, প্রায় 50 লক্ষ টাকার উপরে। আমি বর্তমানে এখন খুব চিন্তিত আছি কিভাবে এই টাকা শোধ করব। আমি যেন পুনরায় এগুলো আবার নতুন করে চাষ করার সুযোগ পাই, এই জন্য সহযোগিতা চাইতেছি সরকারের কাছে। নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতের 2 পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার করিমপুর এবং বিকেলে শহরের তরুয়া এলাকায় নিহত 2 পরিবারকে এই অনুদান প্রদান করা হয়। এই সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এই উপলক্ষে করিমপুর বাজারে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মত বিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান ধর্মঘট পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে রসুলপুরের সান্দিয়াপুর বাজারের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করা হয়। এরপর পরিষদ চত্বরে অবস্থান ধর্মঘট পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য লাইজু বেগম, আফরোজা বেগম, কোহিনুর বেগম, সাফের আলী, খুরশেদ আলম সহ আরও অনেকেই।
প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের অর্থে কুমিল্লা ও ফেনীর বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কয়েকশো বানভাসী পরিবারের মাঝে খাদ্যসহ নানা সরঞ্জাম নিজ দায়িত্বে পৌঁছে দেয় প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীরা। এ সময় তারা বন্যায় কবলিত মানুষের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দুর্যোগের সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করে আসছে নৌবাহিনী। এর ধারাবাহিকতায় ফেনীর ফুলগাজী উপজেলার 30 শয্যার একটি অস্থায়ী ফিল্ড হসপিটাল স্থাপন করেছে। চিকিৎসা সেবা দিয়ে আসছে নৌবাহিনী। হাসপাতালটিতে কার্ডিওলজিস্ট, সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, অর্থোপেডিক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম প্রতিনিয়ত ইনডোর ও আউটডোরে সেবা প্রদান করে যাচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালটিতে ছোট বড় বেশ কয়েকটি অস্ত্রোপচার সফলতার সাথে সম্পন্ন হয়েছে। সেবা নিতে আসা রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় নৌবাহিনী। আওয়ামী লীগ সরকারের হাতে গুমের শিকার হওয়া চট্টগ্রামের রাউজানের বাগওয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবু জাফরকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে নগরীর চেরাগি পাগাড়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবার সদস্য সৈয়দ মোহাম্মদ জিসানুর রহমানের। সময় তিনি বলেন, 2010 সালের 27শে মার্চ তৎকালীন বাগওয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে নিজ বাসভবন থেকে ডেকে নিয়ে গুম করে হত্যা করেন সন্ত্রাসীরা। তাই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার আওতায় এনে শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। শেষ করবে এশিয়ান সকাল সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। গুম ও বিচার বহির্ভূত হত্যা বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের পক্ষে সই করলেন ডক্টর ইউনূস। বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানালেন বিএনপি মহাসচিব। এবং বন্যা আক্রান্ত 11 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 52। ফেনীতে উন্নতি হলেও বন্যা পরিস্থিতির অবনতি নোয়াখালী ও লক্ষ্মীপুরে। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।